যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দোষীরা কেউ আমার বন্ধুও নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আমি আপনাদের বারবার বলেছি, এই দোষীরা শুধু আমার আপনার নয়, জনতার শত্রু, সমাজের শত্রু। যারা সমাজের শত্রু তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এবারে আরজিকর কাণ্ডে আরো এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলো সিবিআই। 9 তারিখে যেদিন ঘটনা ঘটেছে, সেই 8 তারিখের পরের দিন 9 তারিখে একজন টিএমসিপি লিডার নেতা সল্টলেকের একটি হোটেলে থেকেছিলেন। কেন, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। ভয়ঙ্কর কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন আরজি করে যারা অপরাধী তারা কেউ তার বন্ধু নয়, কিন্তু দেখা যাচ্ছে যারাই এর সঙ্গে জড়িত বলে সিবিআই সন্দেহ করছে তারা প্রত্যেকেই হয় তৃণমূলের নেতা, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ, যাকে ইস্তফা দেবার কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের পদে বসিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র। এখন অব্দি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, টালা থানার ওসি কার নির্দেশে কাজ করলেন সেটাই এখন দেখার। আর এবার একজন টিএমসিপি নেতার নাম উঠে এসছে, যিনি 9ই আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন। কেন, এই কেনর উত্তরই তো চাই সিবিআই এর কাছ থেকে আমরা। 9 তারিখে মনে আছে আর কি হয়েছিল, আমরা ফাঁস করে দিয়েছিলাম। 9 তারিখে রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটা লিস্ট বার করা হয়েছিল, কয়েকজন ডাক্তারের লিস্ট। তাদেরকে নাকি 9ই আগস্ট সকাল 5:30টার সময় আরজি কর থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের জন্য ডাকা হয়েছিল এসএসকেএম অব্দি। সেই কুচকাওয়াজের ভিডিও আজ অব্দি কেউ দেখতে পায়নি। কাকে আড়াল করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ? কে এই টিএমসিপি নেতা? আর কি হলো আজকে? মুখ্য সচিবের চিঠি পৌঁছে গেল সমস্ত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। কি ব্যবস্থা নিতে হবে হাসপাতালে, আর কি হলো সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টিএমসিপির নেতা সল্টলেকের গেস্ট হাউসে কবে? 9ই আগস্ট। 9ই আগস্ট সল্টলেকের কাছে একটি হোটেলে উঠেছিলেন এই টিএমসিপির নেতা, এমনটাই সিবিআই এর কাছে খবর গেছে এবং তাকে ডেকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্র ওই হোটেলের কাছ থেকে যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছিলেন সিবিআই অফিসাররা। বৃহস্পতিবার সেই যাবতীয় তথ্য জমা দিয়েছেন হোটেল কর্মীরা এবং সেখানে দেখা যাচ্ছে 9ই আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস পান্ডে নামে ওই ব্যক্তি। কে এই ব্যক্তি? এই ব্যক্তি টিএমসিপির নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং আরজিকর হাসপাতালের হাউস স্টাফ। হাসপাতালের টিএমসিপি যে ইউনিট আছে তার সভাপতি এই আশিস পান্ডে। কিন্তু কি এমন হলো আশিস পান্ডেকে 9ই আগস্ট সল্টলেকের গেস্ট হাউস বা একটা হোটেলে থাকতে হলো? কারণটা কি? প্রাথমিক তদন্তে আপাতত এমন তথ্যই জানিয়েছে সিবিআই। এবং কেন টিএমসিপির নেতা সল্টলেকের গেস্ট হাউসে উঠলো তাও আবার 9ই আগস্ট, সেটা তদন্ত করে দেখছে সিবিআই তরফ থেকে। যেটুকু জানা গেছে যে হোটেলের কর্মচারীরা জানিয়েছেন আশিস পান্ডে ওই ব্যক্তি 9ই আগস্ট গেস্ট হাউসে উঠেছিলেন এবং 10ই আগস্ট আবার বেরিয়ে যান। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টিএমসিপির নেতা সল্টলেকের গেস্ট হাউসে 9 থেকে 10ই আগস্ট কেন? হঠাৎ কেন সল্টলেকের গেস্ট হাউসে হোটেলে উঠতে গেলেন টিএমসিপির নেতা? সিবিআই তদন্ত শুরু করেছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আরো একটা কাণ্ডে আমি এতদিন ধরে সিবিআই দৃষ্টি আকর্ষণ করছি। সেই কাণ্ড, যে কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে চিঠি করা হয়েছিল যে 9ই আগস্ট ভোর 5:30টায় আরজি কর থেকে একটা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বেরোবে, যেটা যাবে আরজি কর থেকে এসএসকেএম পর্যন্ত। সেখানে কোন কোন ডাক্তাররা থাকবেন নামও দেওয়া হয়েছিল এবং এরা প্রত্যেকেই ছিলেন এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। আপনারা সেই ভিডিও দেখেছেন, সেই প্রতিবেদন দেখেছেন। বিরূপাক্ষ থেকে শুরু করে অভিক থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন এই কুচকাওয়াজ স্বাধীনতা দিবসের। যদিও আজ অব্দি এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের একটা ভিডিও, একটা ছবিও আমরা পাইনি। এবং স্বাস্থ্য ভবন থেকে যে সমস্ত ডাক্তারদের নাম দেওয়া হয়েছিল তারাই জড়িত ছিলেন এই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে। এবং এই চিঠিতে স্বাস্থ্য ভবন যাদেরকে 9ই আগস্ট সকাল ভোর 5:30টায় ওখানে উপস্থিত থাকার কথা দেখিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ছিলেন উত্তরবঙ্গ থেকে, কয়েকজন ছিলেন বর্ধমান থেকে, কয়েকজন ছিলেন মুর্শিদাবাদ থেকে। সিবিআই কবে এদিকে তদন্ত শুরু করে সেটা দেখার। আপাতত গত 1 মাস 40 দিন ধরে যেটা নিয়ে আমরা চিৎকার করে এসেছি যে ওই দিন
আরজিকর হাসপাতালের ওই অকুস্থলের সেমিনার রুমে, যেটাকে অকুস্থল বলে বলা হচ্ছে, যেখানে নাকি ডেড বডি উদ্ধার হয়েছে, সেখানে কোন কোন মাতব্বর ডাক্তাররা ছিলেন এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেদিকে দৃষ্টি গেছে সিবিআই। যে কথাটা আমরা গত 40 দিন ধরে চিৎকার করে এসেছি যে কোন কোন মাতব্বর ডাক্তাররা, আইনজীবীরা, সিভিক পুলিশ ওখানে ছিলেন। আপনারা জানেন এই যে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি যে সমস্ত ডাক্তারকে সব হাসপাতালের লোক বলে দাগাবার চেষ্টা করেছিলেন, সেই মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেছে। অভিক দে ওখানে উপস্থিত ছিলেন, যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বলতে চেয়েছিলেন এই ডিসি সেন্ট্রাল, সেটাও যে ভুল বলেছিলেন প্রমাণ হয়ে গেছে। আর এবার তৃণমূলের যুব নেতা দিকে সন্দেহের তীর, সিবিআই সেদিকে নিজেদের সন্দেহ এগিয়ে নিয়ে যাচ্ছে, তদন্তের জাল গোটাবার চেষ্টা করছে যে কে এই আশিস পান্ডে, কেন তাকে 9 আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউস, একটি হোটেলে কেন থাকতে হলো, সেই নিয়ে তদন্ত উঠছে। আমার মনে হয় এবার সিবিআই জালে পড়বে। যেমন অন্যদিকে এই যে সুদীপ্ত রায়, আরজি করের যে রোগী কল্যাণ সমিতি ছিল তার সভাপতি, রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, তাকে যেমন এই আরজি করের দুর্নীতিকাণ্ডে বারবার ডাকছে ইডি এবং সিবিআই, এবং মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরো একটা বড় উইকেট পড়তে চলেছে। এর ফাঁকেই এই টিএমসিপি নেতা আশিস পান্ডের যে কাজকর্ম ওই কদিনের মধ্যে, সেটা সিবিআই নজরে এসে গেছে। হোটেলের রিপোর্ট চলে এসছে যে আশিস পান্ডে 9 আগস্ট থেকে 10ই আগস্ট সল্টলেকের ওই হোটেলে ছিলেন একজন মহিলাকে সঙ্গে নিয়ে। তদন্ত চলছে। অন্যদিকে আজকে একটা খবর পেয়েছি এই মুহূর্তে, কলকাতা হাইকোর্ট সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিয়েছে। আপনারা জানেন যে কলকাতা পুলিশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যে তদন্ত করেছিলেন, কুণাল ঘোষ যে অডিও ক্লিপ জমা দিয়েছিলেন, সেটা দেখেই কলকাতা পুলিশ ঝাঁপিয়ে এই কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছিল। আর আজকে তিনি জামিন পেলেন, এবং সেখানে বিচারপতি কি মন্তব্য করেছেন, বিচারপতির মন্তব্যটাই শোনানোর কথা। কলতান দাশগুপ্ত জামিন পাবেন এটা সবাই জানতো, তিনি জামিন পেয়েছেন এটা বড় কথা নয়। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কি বলছেন, এই ধরনের গ্রেপ্তারিত ঔপনিবেশিক বদভ্যাস, অর্থাৎ আরজিকর কাণ্ড থেকেও, যে আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে প্যান্ট খুলে দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লজ্জা হয়নি। কুণাল ঘোষের অডিও টেপ দেখে একজনকে গ্রেপ্তার করে নিল, আর তারপরেই হাইকোর্টে যা হবার সেটাই হলো। রাজ্য সরকারের পুলিশের একবারে দু গালে চুনকালি মাখিয়ে দিয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কি বলবেন বলুন তো? আর কতদিন তৃণমূলের দলদাসগিরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেটাই এবার দেখার। শুনলাম নাকি নিচুতলায় বিদ্রোহ শুরু হয়ে গেছে, কারণ টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা সবাই জানি টালা থানার ওসি কার নির্দেশে কাজ করলেন। সেদিন সকাল থেকে আরজি করে হাজির ছিলেন কলকাতার সিপি বিনীত গোয়েল, প্রাক্তন সিপি, এখন তো সিপি মনোজ বার্মা। প্রাক্তন সিপি বিনীত গোয়েল সকাল থেকে ওখানে হাজির ছিলেন। সিবিআই গ্রেপ্তার করলো টালা থানার ওসিকে, এবং ওসি থেকে সিপি অব্দি হাত সিবিআই এর কবে যায় সেদিকে আমাদের নজর থাকবে, এবং সিপি থেকে তারপর পিসির দিকে এই হাত সিবিআই এর কবে দেখে এগোয় সেদিকেও আমরা নজর রাখবো। অন্যদিকে আজকে আমরা দেখলাম মুখ্য সচিব চিঠি পাঠিয়ে দিলেন সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সবাইকে চিঠি পাঠানো হলো। হাসপাতালে কিচ্ছু নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন 200% কাজ করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি, আর কিছু বাকি রেখেছি। 13 বছর পর আমরা হঠাৎ করে এই ঘটনার পর, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর আমরা কি জানতে পারছি, হাসপাতালে কিচ্ছু নেই। কি কি হাসপাতালে করতে হবে বলে মুখ্য সচিব নির্দেশ দিলেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে, শুনুন। 1 নম্বর, অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ ডিউটি রুমস, ওয়াশরুম, সিসিটিভি, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস, এইসব লাগবে সমস্ত হাসপাতালে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরের রাজত্বকালে অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, ড্রিঙ্কিং ওয়াটার, মহিলাদের জন্য বাথরুম, এসব কিচ্ছু ছিল না। রাজ্যের হাসপাতালেই মহিলাদের জন্য এইসব ব্যবস্থা নেই, তাহলে গোটা রাজ্যের কি হাল আপনারা বুঝতেই পারছেন। নাম্বার 2, রাজ্য সরকার একজনকে অ্যাপয়েন্ট করছে। কে তিনি? সুরজিৎ কর পুরকাস্ত, রিটায়ার্ড আইপিএস। তাকে নিয়োগ করছে যে এই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোর অডিট করার জন্য, সিকিউরিটি অডিট, তার মানে সিকিউরিটি অডিট এতদিন হয়নি, যেটা এবার করবেন সুরজিৎ কর পুরকাস্ত। আর কি আছে, আর কি নির্দেশ দিলেন? অল কমিটিজ ইনক্লুডিং ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিজ শুড বি মেড ফুললি ফাংশনাল বাই দ্য ডিপার্টমেন্ট। অর্থাৎ এই হাসপাতালগুলোতে যে সমস্ত কমিটি আছে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, সেগুলোকে ফাংশন করতে হবে। তো ফাংশন তো ছিল। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে এরকম একটা অভিযোগ দেবার কমিটি গঠন করেছিলেন,
এবং এই কমিটি গঠনের নিয়ম যেটা থাকে যে হাসপাতালের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ কমিটির মেম্বার হতে পারবে না, এই কমিটির মেম্বার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে? সন্দীপ ঘোষ এবং তার বউকে। এবং এখানে সেই কমিটিতে তারাই ছিলেন যারা এই থ্রেট কালচারে অভিযুক্ত। তারা বিভিন্ন ডাক্তারের নামে অভিযোগ আনতেন এবং তাদের বিচার করতেন, কারো রেজাল্ট খারাপ করে দেওয়া হতো। ডাক্তাররা আজকে বলছেন যে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়া হতো, ভাবতে পারছেন, যাতে এরা কোন রকম দাবি না করতে পারে, প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দিত ডাক্তারদের। কোথায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থাটাকে, ভাবতে পারছেন? ভাবুন একবার, নিজেরা চিন্তা করুন কত বড় মূর্খ তিনি আমাদেরকে ভাবেন। সব কাজই নাকি করে দিয়েছে, 200% কাজ হয়ে গেছে। থ্রেট কালচার চলছে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। এই আন্দোলন না হলে আপনারা জানতে পারতেন যে এই সমস্ত হাসপাতালগুলোতে কি হয়, ভালো ডাক্তারদের ফেল করিয়ে দেয়, আর টিএমসিপি করলে 50 পেলে সেই নাম্বার হয়ে যায় 80। সাবধানে থাকুন, কোন ডাক্তারের কাছে গেলে আগে জিজ্ঞেস করে নেবেন সে টিএমসিপি করে এই কবছরের মধ্যে পাস করেছে কিনা, খুব সাবধান। আরো অনেক কিছু নির্দেশ দিলেন, 2 পাতার চিঠি, সেই 2 পাতার চিঠি আমাদের হাতে এসেও পৌঁছেছে। এই 2 পাতার চিঠি 10 দফা এই চিঠিতে আছে। এই 10 দফা চিঠি থেকে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্যের ক্ষেত্রে এতদিন কিছু করেনি। তাই এখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে সবকিছু বাংলার মানুষের সামনে চলে আসার পর এতদিন সবকিছু করতে আসছে আর করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। কিচ্ছু করেনি, কিচ্ছু যে করেনি তার প্রমাণ মুখ্য সচিবের এই চিঠি, যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে কি কি করতে হবে। 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা দাবি করে 200% কাজ করে দিয়েছি, তারা বিভিন্ন হাসপাতালে মহিলা ডাক্তারদের জন্য টয়লেট করতে পারেনি, যেটা আলোচনায় উঠেছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। আর কি বলবেন বলুন তো, গোটা ভারতবর্ষের কাছে এই একটি ঘটনা নিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মাথাটা একেবারে হেট হয়ে গেছে। এবার আপনাদের ভাবতে হবে এই বাংলার মেয়েকে আপনারা আর কতদিন চাইবেন? পরিবর্তন চাই, খুব তাড়াতাড়ি পরিবর্তন চাই, না হলো এই বাংলার বড্ড বিপদ। এবং এই বিপদ শুধু বাংলার নয়, পশ্চিমবঙ্গের নয়, এই বিপদ আপনাদের প্রতিটি পরিবারে। আরজি করের জায়গায় আপনাদের মেয়ে থাকবে না, এটা এখন আর গ্যারেন্টি নেই। একটা জিনিস মনে করে রাখবেন, আরজি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে কলকাতায় এমন একটা ঘটনা ঘটলো বলে এত বড় আন্দোলন হলো, কিন্তু এর আগেও আমরা কামদুনিতে গ্রামের একটা মেয়ের সঙ্গে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। এবং সেই ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং রাজ্যের আইনজীবীর অপদার্থতার কারণে যাদের ফাঁসি হয়েছিল নিম্ন কোর্টে, তারা হাইকোর্টে এসে বেকসুর খালাস পেয়ে গেছে। আমরা হাঁসখালির ঘটনা দেখেছি, একই ঘটনা। তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একজন নাবালিকাকে অত্যাচার করা হলো, সে বাড়ি এসে অসুস্থ হয়ে মারা গেল 7 তাড়াতাড়ি, ঠিক যেমন আরজি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে। সেই হাঁসখালিতে তৃণমূলের নেতারা রাতারাতি মেয়েটার মৃতদেহ তুলে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিল। আরজি কাণ্ডকে নিয়ে বিভিন্ন হাসপাতালে তো সিকিউরিটি ব্যবস্থা হচ্ছে, যেটা এতদিন ছিল না। খুব ভালো কথা, ডাক্তারদের সিকিউরিটি নিরাপত্তা, মহিলা ডাক্তারদের নিরাপত্তা তো অবশ্যই দরকার। সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনা কেন ঘটবে? আমাদের রাজ্যের পক্ষে লজ্জার। হাসপাতালগুলো তো নিরাপত্তা ব্যবস্থা হবে, হচ্ছে, কিন্তু আমার আপনার বাড়ির মেয়েদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কি হচ্ছে? কামদুনির ঘটনার পর কিচ্ছু হয়নি। এই আজকে যারা লাফালাফি করছে, বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ, কেউ ছিল না কামদুনি কাণ্ডের পর। কামদুনির মেয়ের আন্দোলন করেছিল। হাঁসখালির ঘটনার পর কেউ ছিল না, কোনো সেলিব্রিটি ছিল না, কোনো বুদ্ধিজীবী ছিল না, যাদেরকে আজকে লাফালাফি করতে দেখছেন কলকাতা রাস্তায়। হাঁসখালির এত বড় কাণ্ডের পর কেউ ছিল না। আমরা চিৎকার করে গেছি, আমরা আজও চিৎকার করে যাচ্ছি। কিন্তু একটা কথা ভাবুন, সরকারি হাসপাতালগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে, কিন্তু কামদুনি, হাঁসখালি, কাটোয়া, উত্তরবঙ্গের বিভিন্ন ঘটনায় যে সমস্ত ঘটনা আপনারা দেখেছেন, বাংলার সাধারণ মানুষের, সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? ভাবুন আর ভাবতে থাকুন। আর কতদিন আপনারা এই বাংলার মেয়েকে চাইবেন, সেটাই এখন আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই নিজের দায়িত্বে শেয়ার করবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।